সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত ইসি। প্রার্থীদের ফিরে পেতে আপিলের শেষ দিন আজ। জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ ভোটের প্রভাব পড়বে না, ঠাকুরগাঁও মির্জা ফখরুল। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা। নির্বাচনে এগিয়ে এলেও রাজধানীর বেশিরভাগ থানায় গাড়ি সংকট, হাতে গোনা টহল টিমের সীমিত নজরদারিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। অন্তর্বর্তী সরকারের সময় ঘুরে দাঁড়াতে পারেনি দেশের অর্থনীতি, ক্ষত মেরামতে দলগুলোকে বাস্তবসম্মত ইশতেহার দেওয়ার পরামর্শ বিশ্লেষকের। আমাদের জনগণের যা প্রয়োজন, দেশের যা প্রয়োজন, দেশের সামনে আমাদের যে লং টার্ম উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি, তার সাথে মিলে সবকিছুর সামঞ্জস্যে একটা ব্যালেন্সড কন্টেন্ট আছে নাকি, ভিশন আছে নাকি, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ঘন কুয়াশায় বাস ট্রাক সংঘর্ষে চট্টগ্রামের মিরসরাই নিহত 3, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল একজনের, কুমিল্লায় বাস উল্টে 2 জনের মৃত্যু। স্বাগত। এখন বাণিজ্য প্রয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সানি বৃথা। সীমানার জটিলতার কারণে আদালতের আদেশে পাবনা 1 ও 2 আসন নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইসি। সকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপিল বিভাগের আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোসেন জাহিদের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের 4 সেপ্টেম্বর এই সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করে। তাতে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা 2 আসন চূড়ান্ত করা হয়। ওই গেজেটের এই 2টি আসন সংক্রান্ত অংশটুকুর বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। প্রাথমিক শুনানি শেষে গত বছরের 17 সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করে গত 18 ডিসেম্বর রায় ঘোষণা করেন। রায়ে ইসির গেজেটের অংশটুকু আইন বহির্ভূত ঘোষণা করা হয়। একই সঙ্গে পাবনার সংসদীয় আসন দুটির আগের মতো পুনর্বহাল করে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়। এরপর গত 24 ডিসেম্বর পাবনার আসন দুটি নিয়ে আগের সীমানা বহাল রেখে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। তবে সীমানা সংক্রান্ত এই বিষয়গুলো চূড়ান্ত মীমাংসা না হয় আসন দুটির নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত দেয় আপিল বিভাগ। ইসি আব্দুর রহমান আল মাসুদ বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে 1 ও 2 স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। আইনি জটিলতা শেষ হলে আসন দুটির নির্বাচনী কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানান তিনি। হোসেন জাহিদ, এখন ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনের প্রার্থীদের ফিরে পেতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শেষ দিন আজ। গেল 5 দিনে পর্যন্ত আপিল আবেদন জমা পড়েছে 505টি। এ বিষয়ে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জাহিদ। প্রার্থীদের মনোনয়ন বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের শেষ দিনে কয়টি আবেদন পড়েছে জানাবেন। সানি, 7 সকাল থেকেই মূলত এই আবেদন জমা পড়ছে এবং এখন পর্যন্ত আজকের দিনে মাত্র 39টি আপিল আবেদন জমা পড়েছে। তবে যেহেতু আজ দিনভর এই কার্যক্রম চলমান থাকবে, কাজেই সংখ্যাটি নিশ্চয়ই বাড়বে, এটি কিন্তু অনুমান করা যাচ্ছে। এবং গতকাল 4র্থ দিনের শেষ পর্যায়ে তখন এটি 469টি আপিল কিন্তু জমা পড়েছিল। আজকে এই 39টি আপিল আবেদনের সঙ্গে যুক্ত করার পরে সেই সংখ্যা দাঁড়িয়েছে 505টিতে। তবে যেহেতু বিকাল 5টা পর্যন্ত বলা হয়েছে এই কার্যক্রম চলবে, কাজেই এটির সংখ্যাটিও বাড়বে খুব স্বাভাবিকভাবেই। এবং এখানে মূলত সকল প্রার্থীরা আসছেন কিংবা প্রার্থীর পক্ষে যারা আসছেন তাদের মূলত বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্য আমরা দেখতে পেয়েছি। কারো হয়তোবা আইনি সংক্রান্ত যে সকল আর্থিক জটিলতা, বিশেষ করে আয়কর সংক্রান্ত, ব্যাংক ঋণ সংক্রান্ত, ঋণ খেলাপি সংক্রান্ত, এগুলোই বেশিরভাগ অভিযোগই কিন্তু চোখে পড়ছে। এর পাশাপাশি যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তারা অনেকেই 1% যে ভোটারের সমর্থন সেটি তারা জমা দিতে পারেননি, কিংবা
কেউ কেউ যে 1% ভোটারের সমর্থন জমা দিয়েছেন সেখানেও বেশ তথ্যের জটিলতা দেখা দিয়েছে। কাজেই যারা প্রাথমিকভাবে সেই মনোনয়নটি বাতিল হয়েছে সকল কারণে, সেই কারণের মূলত তারা পুনরায় আবারও আপিলের সেই সুযোগটি গ্রহণ করছেন এবং আজকেই মূলত সেই শেষ দিনেই মূলত ভিড়টি আমরা অন্য দিনের তুলনায় বেশি দেখছি। অর্থাৎ প্রথম 4 দিনের এই সকালবেলার যে কার্যক্রম এবং আজকের এই পঞ্চম দিনের শুক্রবারের সকালে যে কার্যক্রম বেশ পার্থক্য পরিলক্ষিত হচ্ছে এবং দিনভর যেহেতু এটা চলমান থাকবে কাজে সংখ্যাটি বাড়বে, এটা খুবই স্বাভাবিক। এবং অনেকেই হয়তোবা প্রার্থী নিজে এসে পৌঁছেছেন, কেউ হয়তোবা প্রার্থীর পক্ষে তার আইনজীবী পাঠিয়েছেন, তার সমর্থকদের পাঠিয়েছেন, তারা এই আবেদন প্রক্রিয়ার সঙ্গে তারা যুক্ত হয়েছেন। এবং এর সঙ্গে শুধুমাত্র যারা বাতিল হয়েছেন তারাই কিন্তু নয়, যারা আবেদনটি গৃহীত হয়েছে সেই গৃহীত হওয়ার বিপক্ষেও কিন্তু সেই আসনের যে কেউ কিন্তু আপিল করতে পারবেন। কাজেই যারা চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে ধারণা করা হচ্ছে তাদের মধ্যেও কেউ পুনরায় বাতিল হবেন কিনা সেই কার্যক্রমও কিন্তু নির্বাচন কমিশনের এই আপিলের মাধ্যমে সেটি নিষ্পত্তি হবে। এবং আমরা আগেই উল্লেখ করছিলাম যে আসলে পাবনা 1 এবং 2 আসনের কিছু সিদ্ধান্ত সেগুলো কিন্তু জটিলতা তৈরি হওয়ার কারণেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আসলে সেখানকার নির্বাচন কার্যক্রমই বন্ধ থাকবে। এবং যেহেতু সেখানে আইনি জটিলতা খুব বিদ্যমান রয়েছে সীমানা সংক্রান্ত, কাজেই যতক্ষণ না পর্যন্ত আদালতের নির্দেশ পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পাবনা 1 এবং 2 আসনের যে নির্বাচনী কার্যক্রম সেগুলো চূড়ান্ত হবে এবং তারপরে সেখানে নির্বাচনী কার্যক্রম শুরু হবে। তা না হলে কিন্তু সেই কার্যক্রম স্থগিত থাকবে। সানি, আমরা নজর রাখছি, তীক্ষ্ণ নজরদারির মধ্যে আসলে নির্বাচন কমিশনে অবস্থান করছি, চেষ্টা করব পরবর্তী বুলেটিনগুলোতে এখানকার আরো খবর জানাতে। সানি, প্রার্থীদের আপিল আবেদন নিয়ে সবশেষ খবর জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন জাহিদ। সীমানা জটিলতা নিয়ে পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নেতাকর্মীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে পাবনা 1 আসন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, জানাবেন যে সীমানা জটিলতা নিয়ে নির্বাচন স্থগিত করা হলো, কি বলছেন সেখানকার নেতাকর্মীরা? ধন্যবাদ সানি। আসলে আমি এখন দাঁড়িয়ে আছি পাবনার সাতিয়া 1 আসলে সীমান্তবর্তী এলাকায়। আসলে সকাল থেকে কিন্তু আসলে জাতীয় নির্বাচন কমিশন থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্বাচন স্থগিত করে পাবনা 1 এবং 2 এর আংশিক এলাকায়। আসলে এই স্থগিতের পরপরই কিন্তু স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে যে এই বারবার এই সীমানা জটিলের কারণে কিন্তু তাদের নির্বাচনের যে একটি ভোটের আমেজ সেটি কিন্তু নষ্ট হচ্ছে। আসলে এই ঘটনার পর থেকে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ধরনের ঘটনা আসলে বারবার উপলব্ধি করতে হচ্ছে। আসলে সীমানা জটিলতার কারণে দীর্ঘদিন আসলে এই পাবনা 1 এবং 2 আসনের সীমানাবর্তী এলাকায় আসলে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম এবং মিছিল মিটিং থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি তারা করেছেন। আসলে আজ শুক্রবার আসলে সকালে নির্বাচন কমিশন এই প্রজ্ঞাপন জারির পরপরই কিন্তু আসলে এলাকার মানুষ আসলে ক্ষোভ প্রকাশ করেছেন। আসলে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের কাছে যে অফিসিয়াল যে প্রজ্ঞাপন সেটি কিন্তু এখনো তাদের হাতে পৌঁছায়নি। আসলে পরবর্তীতে আমরা কোনো খবরে আসলে জানার চেষ্টা করব পাবনার সাঁথিয়া 1 এবং আপনার সুজানগর 2 এর সর্বশেষ সংবাদ। পাবনা 1 আসন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ রানা। ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তুষ্ট হওয়ার মতো নয়। রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করা হলেও সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না। নির্বাচনের সময় এই ঘটনাগুলো পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে সরকারকে সক্রিয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। এছাড়াও জানান, আগামী নির্বাচনে গণভোটে নায়ের সুযোগ নেই। তারেক রহমানের রংপুর সফরের বিষয়ে তিনি বলেন, এটি তারেক রহমানের ব্যক্তিগত সফর। এ সফর উত্তরাঞ্চলকে এগিয়ে নিয়ে যাবে। যে গণভোটে আমরা নিজেরাই একই দিনে গণভোট এবং আপনার জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম, সেভাবেই হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি।
নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা। বিভিন্ন এলাকায় টার্গেট কিলিং, প্রার্থীদের হুমকি, এমনকি প্রার্থী ও সমর্থকদের গুলি করে হত্যার ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় কতটা প্রস্তুত পুলিশ প্রশাসন? বিস্তারিত আরিফ হোসেনের প্রতিবেদনে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে সহিংসতার আশঙ্কা। দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের উপর হুমকি, হামলা এবং প্রাণহানির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাতে চলাচলে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে চরম নিরাপত্তাহীনতা। নির্বাচনের প্রার্থী, তাদের সমর্থক ও জুলাই যোদ্ধাদের ওপর একের পর এক হুমকি কাঁপন ধরাচ্ছে মানুষের বুকে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত টার্গেট কিলিংয়ের সংখ্যা নিয়েও কথা বলছে বিভিন্ন মহল। যদিও এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তৎপর থাকার কথা জানিয়েছে পুলিশ। এমন পরিস্থিতিতে কতটুকু প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী দেখতে আমরা ঘুরে আসতে চাই রাজধানীর আদাবর থানায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের যেমন জীবনের হুমকি রয়েছে, তেমনি টার্গেট কিলিংয়েরও হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে না পারেন সেজন্য বিভিন্ন মহল হুমকি ধামকি দিচ্ছেন ভোটারদের। আমরা দেখতে চাই রাজধানীর থানাগুলো এই নির্বাচনকে নিরাপদ রাখতে এবং ভোটারদের ঝুঁকিমুক্ত ভোট কেন্দ্র দিতে কতটুকু প্রস্তুত। মাত্র 4টি টহল টিম ও প্রায় 100 জন সদস্য নিয়ে চলছে এই থানা। ক্রাইম এলাকা বাংলাদেশের ভিতরে, এই ঢাকা শহরের ভিতরে 50টা থানার মধ্যে আদাবর এবং মোহাম্মদপুর থানা সে ব্রিটিশ আমল থেকে ক্রিটিক্যাল, এখনও সে ক্রিটিক্যাল। এবার একটু খোঁজ নেওয়া যাক মোহাম্মদপুর থানায়। এই থানায় মাত্র 9টি টহল টিম থাকলেও অধিকাংশ পুলিশ এসেছে ঢাকার বাইরে থেকে। লেগুনা ও হাতে গোড়া কয়েকটি গাড়ি দিয়েই নিতে হচ্ছে এই এলাকার নির্বাচনের প্রস্তুতি। এর আগে পোস্টিং ছিল কোথায়? এরা ইসলাম খুলনা। খুলনায়। ঢাকায় কি প্রথম? আচ্ছা, ওই আপনারা ফোন দিবে, এখন আমার কাছে নাই। আমি ঢাকার খুলনার চ্যালেঞ্জটা একটু বলেন তো। চ্যালেঞ্জ সমান। এমন চিত্র রাজধানীর অধিকাংশ থানার। ঢাল নেই, তলোয়ার নেই, যেন নিধিরাম সর্দার। কাগজে কলমে 1443টি গাড়ি থাকার কথা থাকলেও অধিকাংশ নষ্ট ও সিনিয়র অফিসারদের ব্যবহারের জন্য। দ্রুত রেসপন্স টিম কিভাবে কাজ করবে, পুলিশ কত দ্রুত কেন্দ্রগুলোতে যেতে পারে, সবগুলো জিনিস মাথায় রেখে আমরা কিন্তু কেন্দ্রগুলোকে ভাগ করেছি। তো যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই আমাদের যথেষ্ট সতর্কতা থাকবে এবং সেই অনুযায়ী আমরা কেন্দ্রগুলোকে ভাগ করছি। শুধু ঢাকা নয়, প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন স্থানে। পুলিশের প্রস্তুতি কি? যারা টার্গেট কিলিংয়ের সাথে জড়িত এরকম তালিকা আমরা ইতিপূর্বে করেছি এবং অনেকেই গোয়েন্দা নজরদারিতে, আমাদের গোয়েন্দা নজরদারিতে আছে এবং কিছু লোককে কিন্তু ইতিপূর্বে গ্রেফতারও করা হয়েছে। তো এই জিনিসটা আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি। পুলিশের একার পক্ষে এত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, দরকার সমন্বিত উদ্যোগ, বলছে নিরাপত্তা বিশ্লেষকরা। আমি খুবই হতাশ এই রিসেন্ট কয়েকটা ঘটনা দেখে। ওসমান হাদির মৃত্যুটা এবং আরও 2-1টা টার্গেট কিলিং হয়েছে। এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না এবং এটা ভোটারদের মনে একটা ভীতি সৃষ্টি করবে এবং আমি মনে করি যে গোষ্ঠীটা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় না। সহিংসতার আশঙ্কার মাঝেই নির্বাচন সামনে রেখে পুলিশের প্রস্তুতির উপর তাকিয়ে দেশবাসী। শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা যায় সেটাই নির্ধারণ করবে নির্বাচনের পরিবেশ। আরিফ হোসেন, এখন, ঢাকা। অর্থনৈতিক সংকটের মধ্যেই দরজায় কড়া নাড়ছে নির্বাচন। কাগজে কলমে কিছুটা সূচকে উন্নত হলেও অধিকাংশ ক্ষেত্রেই সফল হতে পারেনি অন্তর্বর্তী সরকার। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারের দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, সংকটের এই সময় ইশতেহারের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে অর্থনীতিকে, পাশাপাশি থাকতে হবে বাস্তবায়নের সুস্পষ্ট পরিকল্পনা। বিস্তারিত নাইম কামালের প্রতিবেদনে। অর্থনীতিতে বড় 6টি ক্ষত রেখেই গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যায় আওয়ামী লীগ সরকার। উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব, খেলাপি ঋণ, দুর্বল রাজস্ব, লাগামহীন অর্থ পাচার এবং তলানিতে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ, এসব সংকটের আসল চিত্র উদ্ঘাটনেই বছর পার করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া দুর্বল বিনিয়োগ সহ নানা কারণে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি দেশের অর্থনীতি। তবে স্বল্প সময়ে বেশ কিছু সংস্কার কাজ হাতে নেয় অন্তর্বর্তী সরকার। ধীরগতিতে হলেও কমে আসে মূল্যস্ফীতি। সরকারি হিসাব বলছে 2024 সালের নভেম্বরের 11.83% মূল্যস্ফীতি থেকে সদ্য বিদায়ী বছরের নভেম্বরে গড় মূল্যস্ফীতি নেমেছে 8.29%। তবে একই সময়ে মজুরি প্রবৃদ্ধি কমায় সাধারণ মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা বাড়েনি।
দেশের অর্থনীতির যখন এই হাল, তখনই দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে নির্বাচনী ইশতেহার প্রায় চূড়ান্ত করেছে রাজনৈতিক দলগুলো, কিন্তু তাতে কতটা জায়গা পাবে অর্থনৈতিক কর্মপরিকল্পনা? অর্থনীতিবিদরা বলছেন, কেবল ক্ষমতায় যাওয়ার অঙ্গীকার নয়, অর্থনীতির ক্ষত মেরামতে স্পষ্ট ও বাস্তবসম্মত ইশতেহার থাকতে হবে দলগুলোর। রাজনৈতিক ইশতেহারের ভেতরে অর্থনৈতিক পুনরুদ্ধারের দর্শনটাও যেমন থাকবে, একই রকমভাবে নীতির একটা কাঠামোগত ধারণাও তারা এখানে দেবেন। কারণ অর্থনীতির ভিতরে এখন অনেকগুলো বিষয়কে গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে হবে। একটা বড় জায়গা হবে হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, দ্বিতীয় আছে হলো নিঃসন্দেহে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। জনসাধারণ যদি একটি বিষয় চায় তাহলে সেটা হলো যে মূল্যস্ফীতি থেকে তাদেরকে একটু হলেও স্বস্তির ভিতরে আনা, বিনিয়োগে চাঞ্চল্য আনা। আমরা দেখছি প্রাইভেট সেক্টরের ক্রেডিট আপটেক বলি আর ক্যাপিটাল মেশিনারিজ বলি বা তার সক্ষমতা বৃদ্ধি বলি, সব জায়গায় এক ধরনের কিন্তু স্থবিরতা কাজ করছে। সো এই জায়গাটাতে তাদেরকে চাঞ্চল্য আনার জন্য তাদেরকে বলতে হবে যে তারা কি করবেন যাতে করে প্রাইভেট সেক্টরের যে বিনিয়োগ, সেই বিনিয়োগটা চাঞ্চল্য আসে। অতীতের নির্বাচনের ইশতেহার বিশ্লেষণে দেখা গেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, কৃষি ও গ্রামগঞ্জের উন্নয়ন, শিল্প ও বাণিজ্য এবং অবকাঠামো উন্নয়ন বেশি গুরুত্ব পেয়েছে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতিতে। তবে এমন আশ্বাস মানুষের কাছে কতটা বিশ্বাসযোগ্য, সে নিয়ে প্রশ্ন বরাবরের। আমার ইশতেহার এক জিনিস, কি করব, কিন্তু সেটা কিভাবে বাস্তবায়ন করব, সাথে সাথে যদি ভোটারদেরকে সেটাও আমরা না বলি, তাহলে কিন্তু ইশতেহার বাস্তবায়িত হবে নাকি পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে মানুষের মনে সংশয় থেকে যেতেই পারে। সেই ইশতেহারে কি আছে অর্থনৈতিক দিক থেকে, সেটা কি আমাদের জনগণের যা প্রয়োজন, দেশের যা প্রয়োজন, দেশের সামনে আমাদের যে লং টার্ম উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি, তার সাথে মিলে সব কিছুর সামঞ্জস্যে একটা ব্যালেন্সড কন্টেন্ট আছে নাকি, ভিশন আছে নাকি, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টরা বলছেন, এবার ভোটে অন্যান্য অনেক বিষয়ের সঙ্গে অর্থনীতির উন্নয়নে দেওয়া পরিকল্পনার প্রভাবক হিসেবে ভূমিকা রাখবে। সংকটের চিত্র আর উত্তরণের পথ, এই দুইয়ের মাঝেই দাঁড়িয়ে আছে নির্বাচনী ইশতেহারের অর্থনীতি। কে কি দিচ্ছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কে কিভাবে তা বাস্তবায়ন করবেন। সর্বমহলে প্রশ্ন এখন একটাই, নির্বাচনী ইশতেহারের ভাষা বদলালেও বাস্তবতা বদলাবে তো? নাইম কামাল, এখন, ঢাকা। যুক্তরাষ্ট্রের কাছে কার্যকর থাকা 20% পারস্পরিক শুল্ক আরও কমানোর প্রস্তাব দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন তিনি। প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা আশ্বাস দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য ঘাটতি কমাতে সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, পারস্পরিক বাণিজ্য চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকরের আগে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। বৈঠকে যুক্তরাষ্ট্রের উপকরণ ব্যবহার করে তৈরি পোশাক পণ্যের উপর শুল্ক কমানো বা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপদেষ্টা খলিলুর রহমানের সাথে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন। সাত উপজেলা, ৭৭টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা নিয়ে গঠিত সাতক্ষীরার 4টি সংসদীয় আসন। এ জেলায় মোট ভোটার 18,16,000-এর বেশি। সুন্দরবনের সম্পদ আহরণ, পর্যটন, ফসল চাষ ও মাছ উৎপাদনে দেশ সেরা হলেও নদী ভাঙন, বারবার প্রাকৃতিক দুর্যোগের কারণে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে লবণ পানি প্রবেশ আর কর্মসংস্থানের অভাব এই জেলায় নিত্যদিনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন এমন জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান সাতক্ষীরার ভোটাররা। এই জেলায় নির্বাচনী হাওয়া কেমন সে বিষয়ে জানাতে সাতক্ষীরা 1 আসন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন যে এই আসনে মূল সংকটগুলো কি, সেই সাথে ভোটারদের কেমন প্রত্যাশা প্রার্থীদের কাছ থেকে? পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা
সাতক্ষীরা জেলা থেকে আমরা রয়েছি, ভোটারের খোঁজ খবর নিচ্ছিলাম, জানছিলাম এখানে মূলত যে চিংড়ি চাষ রয়েছে, যেটি অর্থনীতির অন্যতম একটি মাধ্যম, যেটি ছিল একটি সময় বাংলাদেশের যে রপ্তানি আয় দ্বিতীয় সর্বোচ্চ মাধ্যম হিসেবে ছিল। এই জেলায় যে আমরা দেখছিলাম লবণাক্ত সহিষ্ণু হওয়ার ফলে মূলত এখানে যে চাষাবাদ রয়েছে সেটি নিয়েও কিন্তু জনজীবনে খুব নাজুক অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে। আমরা সাতক্ষীরা জেলার মানুষের কথা শুনছিলাম, আগামী নির্বাচন ঘিরে তাদের যে প্রত্যাশা সেটি শুনছিলাম। আমরা আলোচনা সম্প্রসারিত করতে আমরা এই মুহূর্তে আমরা একটু যুক্ত হতে চাই আমাদের এখানকার সহকর্মী আহসান রাজীবের সাথে। আমরা তো সকাল থেকে দেখছিলাম সাতক্ষীরার বিভিন্ন অঞ্চল ঘুরছিলাম এবং ভোটারদের যে প্রত্যাশা তারা যেটি বলছিল, এই যে এত এত সমস্যা সাতক্ষীরার মধ্যে, সেই সমস্যাগুলো আসলে কবে নাগাদ এটি একটি ভালো অবস্থানে আসতে পারে, বিশেষ করে যেহেতু এই এলাকার বেশিরভাগই মানুষই হচ্ছে কৃষির উপর নির্ভর করে তাদের জনজীবন চলছে। এখানকার প্রায় 2 থেকে 2.5 লক্ষ হেক্টর জমিতে কিন্তু মাছের চাষ হয়। কৃষি কাজটা খুবই সীমিত এখানে। আর একটা যে বিষয়টি, এখানে কিন্তু লবণাক্ত একটি অঞ্চল এবং বারবার প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানকার যে নদীর ধারের যে বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো ভেঙে কিন্তু লবণ পানি লোকালয় এলাকাগুলোতে প্রবেশ করে, যার কারণে জমিগুলো আসলে ফসলের চাষের উপযোগী নয়। যে কারণে মানুষ কিন্তু বাধ্য হয়ে এখন এখানে লবণাক্ত সহনশীল নানা জাতের ফসল চাষার দিকে ঝুঁকছে। একই সাথে বাধ্য হয়ে তারা কিন্তু লবণ পানির যে সমস্ত মাছ চাষ সেগুলো কিন্তু করছেন। আর এইখানে অর্থনীতির একটি অন্যতম কেন্দ্র হচ্ছে চিংড়ি চাষকে কেন্দ্র করে। একই সাথে এখন নানা ধরনের মাছ চাষের কিন্তু একটি বড় এলাকা কিন্তু সাতক্ষীরা। সুন্দরবন যেহেতু এখানে রয়েছে একটি অন্যতম বাংলাদেশের জন্য সম্ভাবনা, এখানে সুন্দরবনের ঘিরে যে আমরা দেখছি পর্যটন খাত সেটি আসলে সম্প্রসারিত হচ্ছে কিনা আপনার কাছে? এখানে কিন্তু দীর্ঘদিনেও কিন্তু সুন্দরবন কেন্দ্রিক যে পর্যটন কেন্দ্র বা পর্যটন এলাকা সেটি এখনো ঘোষণা করা হয়নি, যদিও সড়ক পথে সুন্দরবন এটি কিন্তু সাতক্ষীরা দিয়ে একমাত্র দেখা যায় এবং এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটি অন্যান্য অঞ্চলের চেয়ে কোনো অংশে কম নাই। কিন্তু এখানে আসলে সেভাবে কোনো অবকাঠামো গড়ে ওঠেনি এবং সরকারিভাবে এলাকাটি পর্যটন কেন্দ্র। ভোটারদের সাথে ভোটাররা যেটি বলছিল যে মূলত এখানে মূল যে সমস্যা, যেহেতু কৃষি নির্ভর এবং লবণাক্তের সাথে তাদের একটি বলা চলে সেটির জন্য তারা বিভিন্নভাবে তাদের সমস্যা হচ্ছে, সেটি ঘিরে মূলত আমরা দেখেছিলাম একটি সম্ভাবনাময় ছিল যে ধানের জাত যেটি উৎপাদন করা হয়েছিল কিংবা নিয়ে কাজ চলছে। আমরা তো এগুলো নিয়ে কথা বলছিলাম, এখানকার যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের প্রত্যাশা কি ভোটারদের উদ্দেশ্যে, বা তারা কি বলছেন? এখানে কিন্তু চাষিরা কিন্তু চ্যালেঞ্জ নিয়েই কিন্তু ফসল উৎপাদন করে, বিশেষ করে লবণাক্ত যে সমস্ত এলাকা রয়েছে সেখানে লবণাক্ত সহনশীল জাতের বিভিন্ন যে ধান জাত এখন উদ্ভাবন হয়েছে সেগুলো তারা চাষ করছেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, জানছিলাম সাতক্ষীরা জেলা জুড়ে মানুষের প্রত্যাশা এবং সেই সাথে মানুষ কি চায় সেটি আমরা একই বিষয় জানতে চাই। সাতক্ষীরা জেলার যে শীর্ষস্থানীয় রাজনীতিবিদ রয়েছেন এবং সেই সাথে ভোটার যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা বিকেল ঠিক 4:30টায় ভোটারের ইশতেহার নিয়ে হাজির হচ্ছি। এখন টেলিভিশনের পর্দায় দেখার আমন্ত্রণ রইল। ঘন কুয়াশায় চট্টগ্রামের মিরসরাইয়ে, কুমিল্লার ইলিয়টগঞ্জ ও মুন্সিগঞ্জের নিমতলিতে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন, আহত অন্তত 35 জন। রাত 3টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বারুইহাট বাস ও ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত হন। এই ঘটনায় আহত হয় অন্তত 7 জন। পুলিশ জানায় সেন্ট মার্টিন পরিবহনের ডাবল ডেকারের একটি বাস চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। এ সময় ফেনী নদীর ব্রিজ এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয়। এদিকে ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদি খানে থেমে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় 1 জন নিহত হয়েছেন, আহত অন্তত 15 জন। এছাড়া কুমিল্লার ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে একটি বাস উল্টে দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত 12 জন। ধর্মঘট প্রত্যাহার হলেও এখনও কাটেনি সিলিন্ডার গ্যাসের সংকট। দোকানগুলোতে সিলিন্ডার থাকলেও বেশিরভাগই রয়েছে খালি। এছাড়া কিছু জায়গায় সিলিন্ডার পাওয়া গেলেও বিক্রি হচ্ছে বাড়তি দামে। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন ফেরদাউস সোহাগ ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। আমরা শুরুতেই বরিশালে ফেরদাউস সোহাগের কাছে যেতে চাই। ফেরদাউস, জানাবেন যে গ্যাস ও সরবরাহ সংকট নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। এর আগের খবরেও আমরা জানিয়েছিলাম একই অবস্থা এখনও।
সেটি হচ্ছে যে গ্যাসের তীব্র সংকট চলছে সারা দেশের মতো বরিশালেও, এবং এই সংকটের কারণে কিন্তু দাম বেড়ে গেছে এবং দাম বেড়ে যাওয়ার কারণে বিপাকে পড়েছেন কিন্তু সাধারণ মানুষ। আমরা যে কথাটি বলছিলাম, বরিশালে সান, ওমেরা এবং ফ্রেশ এই 3টি কোম্পানির গ্যাসের সরবরাহ আছে, বাকি কোম্পানিগুলোর সরবরাহ স্বাভাবিক নেই। বরিশাল নগরীতে প্রতি মাসে 12 কেজি সিলিন্ডারের চাহিদা আছে 70 থেকে 80 হাজার, সেখানে এখন সরবরাহ হয় অর্ধেকেরও কম সিলিন্ডার। এদিকে ভোক্তা বা ক্রেতারা জানান গ্যাস বরিশালে বিক্রি হচ্ছে 1500 টাকা দরে, এদিকে এ কারণে বিপাকে পড়েছেন তারা। এদিকে গ্যাসের পরিবেশকরা আমাদেরকে জানিয়েছেন গ্যাসের সরবরাহ কমে গেছে, এখন তাদের লাভ কমে গেছে, এ কারণে বাড়তি দাম নিতে হচ্ছে। বরিশালে 20 জনের মতো গ্যাসের ডিলার বা পরিবেশক আছেন। মহানগরীতে প্রতি মাসে গ্যাসের চাহিদা 80 হাজারের মতো, তবে হোটেলে ব্যবহৃত যে গ্যাস আছে সেগুলো সহ 1 লাখের মতো গ্যাসের চাহিদা আছে। আমরা কথা বলেছিলাম বরিশালের একটি ডিলারের পরিবেশক জনাব রাফিউল আলম খান, তার সঙ্গে তিনি সান গ্যাসের ডিলার, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদেরকে 1420 টাকার মতো তারা সাধারণ যে ছোট ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে বিক্রি করেন এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা বিক্রি করেন 1500 টাকা দরে। তো এই যে পরিস্থিতি চলছে এর কারণে কিন্তু আমরা যেটা দেখেছি যে এই কারণে কিন্তু আসলে গ্যাসের দাম বেড়ে যাওয়ার কারণে সমস্যায় পড়েছেন এখানকার যারা স্থানীয় ক্রেতা রয়েছেন তারা। তবে কবে সংকট কাটবে সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারছে না। এতটুকুই ছিল বরিশালের গ্যাসের যে সংকট, তার সবশেষ খবর। আমরা যাব রাজশাহীতে, সেখান থেকে জানাবেন সহকর্মী মারুফ। ধন্যবাদ সোহাগ। চট্টগ্রামের মতো রাজশাহীতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় এখানে কিন্তু সরবরাহ নেই বললে চলে, এবং আমরা দেখতে পাচ্ছি যে নগরীর বিভিন্ন প্রান্তে যে জায়গাগুলোতে মূলত এখানে গ্যাস সরবরাহ করা হয়ে থাকে সেই দোকানগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। 2-1টি দোকান যেগুলো খোলা রাখা হয়েছিল সেগুলোতেও আমরা ঘুরে দেখেছি যে সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গ্যাস নেই, শুধুমাত্র ফাঁকা সিলিন্ডার কিন্তু পড়ে থাকতে দেখেছি। যেহেতু আজকে শুক্রবার এবং সকাল থেকেই 2-1টি দোকান খোলা থাকলেও বাকি দোকান সবগুলো কিন্তু বন্ধ করে রেখেছে, এবং তাদের সঙ্গে 2-1জনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে মূলত সেন্ট্রাল থেকে যদি তাদের গ্যাস সরবরাহ না করা হয় এবং তারা যদি গ্যাস না পায় তাহলে কিভাবে গ্রাহকের কাছে তারা পৌঁছে দেবে, এমনটা কিন্তু তারা প্রশ্ন করছেন। যার কারণে কিছু কিছু গ্যাস যেমন ওমেরা, বসুন্ধরা, এই গ্যাসগুলো মূলত রাজশাহীতে চলে। প্রতিদিন 2000-এর অধিক কিন্তু সিলিন্ডার এখানে বিক্রি করা হয়। কিন্তু সবচেয়ে বিপাকে পড়েছে এখানে যারা ভোক্তা আছে, বিশেষ করে রেস্তোরাঁ বা হোটেলের মালিক যারা আছে এবং যারা বাসা বাড়িতে তাদের রান্নার কাজে এই গ্যাস এলপিজি গ্যাস ব্যবহার করে, তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। কারণ বিকল্প জ্বালানি না থাকায় শুধুমাত্র এই গ্যাসের উপর নির্ভরশীল থাকার কারণে মূলত এই সমস্যাটা তাদের বেশি ভোগাতে হচ্ছে। যার কারণে তারা বারবারই কিন্তু বলছেন যে যত কিছু হোক না কেন গ্রাহকদের যাতে, ভোক্তাদের যাতে এই ভোগান্তি থেকে নিরসন করা হয় এবং যাতে অতি শীঘ্রই সমবায় বাংলাদেশ এলপিজি সমবায় সমিতির যে দাবি দেওয়া আছে সেগুলো নিয়ে যাতে দ্রুত সময়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং ভোক্তাদের যাতে এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ করা হয়, এমনটা কিন্তু তারা প্রত্যাশা করেছে। পাশাপাশি এখানে যারা গ্যাস বিক্রেতা আছেন তাদের একটি কথা যে আমরা যেহেতু ঢাকা থেকে নিয়ে এসে এখানে বিক্রি করি, আমাদের সরবরাহ যদি বৃদ্ধি করা হয় এবং কমিশন মুক্ত করা হয় তাহলে আমরা হয়তো বা এটি আরও বেশি সরবরাহ করতে পারবো। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে গ্যাস বিক্রির সবশেষ তথ্য। এলপিজি গ্যাস সংকট নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল ও রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। কুমিল্লায় নারী ভোটার প্রায় অর্ধেক। দেশ ও সমাজ পরিবর্তনে অংশীদারিত্ব চান তারা। সংখ্যায় শক্ত অবস্থান থাকলেও নির্বাচনের মাঠে সিদ্ধান্ত, প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনায় নারীর ভাবনা কতটা গুরুত্ব পাচ্ছে? কামরুল হাসানের ক্যামেরায় খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন। হাড় কাঁপানো শীতে কুমিল্লার নমশূদ্রপল্লীতে বাঁশ দিয়ে ব্যবহার্য সামগ্রী তৈরি করছেন রত্না, ছায়ারানী ও দীপালির মতো গ্রামের নারীরা। কাঁচামালের দাম বাড়ায় রুটি রুজির উপায় নিয়ে শঙ্কিত তারা। নির্বাচন নিয়ে নানা আক্ষেপ থাকলেও প্রত্যাশারও কমতি নেই তাদের। তারা বিভিন্ন দিক থেকে সুবিধা বঞ্চিত, আবার তারা দেখা গেছে বিভিন্ন কার্যক্রমগুলোতে যখন তারা যুক্ত হচ্ছে তারা সেই সকল সুযোগ সুবিধা বা সেই সকল প্রায়োরিটিটা পাচ্ছে না।
গৃহস্থালী, কৃষি, কলকারখানা, শিক্ষা, হাসপাতাল, আইনাঙ্গন বা প্রশাসন সর্বত্রই নারীরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। নারীর নিরাপত্তা এবং নারীরা যাতে বৈষম্যের শিকার না হয়। সরকারের কাছে আমরা খাওয়াইবো, ফিন্দাইবো, সুন্দর করে চালাইবো। কুমিল্লায় মোট ৪৯,৩১,০০০ ভোটারের মাঝে নারী ভোটার ২৩,৯৫,০০০। তাই এবারের নির্বাচনে প্রার্থীদের জয়ের জন্য নিয়ামক শক্তি হতে পারে তাদের ভোট। এমন একটি পরিস্থিতি নিশ্চিত করবে যেখানে একজন নারী চাইলেই তার মনের ভাব প্রকাশ করতে পারবে, তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হবে। নারী পুরুষ ভেদাভেদ না করে মানুষ আমরা কিভাবে নিজেকে দিন দিন উন্নতি নিতে পারবো। নারীরা আজ আর চার দেয়ালেই সীমাবদ্ধ নন। তারা প্রশ্ন করেন, সিদ্ধান্ত চান, জবাবদিহিতা খোঁজেন। নারীরা পরিবর্তনের শক্তি। নির্বাচনী ইশতেহারে নারী বান্ধব পরিকল্পনা রাখতে হবে। নারীর শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ যেন তারা পায়, সেরকম জনবান্ধব প্রতিনিধি বর্তমানে নারীরা চাচ্ছেন। তাদের প্রত্যাশা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিবর্তনের পথে হাঁটবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। ভোটের অঙ্কে নয়, নীতির কেন্দ্রে নারীদের ভাবনাকে স্থান দিবেন। সেই যাত্রায় অংশীজন হতে চায় কুমিল্লার নারীরাও। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। তীব্র শীত চড়া সবজির বাজার, প্রকারভেদে প্রতি কেজি 10 থেকে 20 টাকা বেড়েছে সবজির দাম। সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঘুরে দেখা গেছে এমন চিত্র। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে 40 টাকায়, ফুলকপি 25 থেকে 30 টাকায়, মূলা 50 টাকায়, বেগুন 80 টাকায়, টমেটো 110 থেকে 120 টাকায় ও কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন, প্রচণ্ড শীতের কারণে উৎপাদন এলাকায় কৃষক ক্ষেত থেকে চাহিদা অনুযায়ী সবজি তুলতে পারছে না। এ কারণে ঢাকায় সরবরাহ কমে গেছে। এদিকে মাছ ও ডিমের দাম অনেকটা স্থির থাকলেও বেড়েছে মশলার দাম, তবে প্রভাব পড়েনি চালের বাজারে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন রূপ নিয়েছে সরকার বিরোধী বিক্ষোভে। তেহরান সহ 31টি প্রদেশের 3 শতাধিক জায়গায় আন্দোলনে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। আগুন দেওয়া হয়েছে পুলিশের বাইক, সরকারি টেলিভিশন চ্যানেল, গভর্নর অফিস ও বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায়। ভেঙে ফেলা হয়েছে কুদস বাহিনীর সাবেক প্রধান কাসেমের ভাস্কর্য। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে উৎখাতের স্লোগানে ফেটে পড়ে। এদিকে বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানে শক্তিশালী হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এই ছিল এখন ঢাকা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।